হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা এখন আলোচনা করব মক টেস্ট 3। এর আগে আরও দুটো মক টেস্ট দেওয়া হয়েছে, আপনারা যদি সে দুটো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়েছে। এখানেও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়েছে, সঙ্গে একটু আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। যত মক টেস্ট প্র্যাকটিস করবেন তত আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য তত ভালো হবে। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, পুরন্দরের সন্ধি মোগল সেনাপতি জয় সিংয়ের সহিত কার হয়েছিল? এখানে অপশান রয়েছে, অপশান এ শিবাজি, অপশান বি শম্ভুজি, অপশান সি ইংরেজ, অপশান ডি হায়দার আলী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মোগল সেনাপতি জয় সিংয়ের সহিত শিবাজির পুরন্দরের সন্ধি হয়েছিল। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন মনে আসতে পারে যে মোগল সেনাপতি জয় সিং, তাহলে জয় সিং কোন মোগল বাদশার সেনাপতি ছিলেন? জয় সিং ছিলেন ঔরঙ্গজেবের সেনাপতি, মনে রাখতে হবে ঔরঙ্গজেবের সেনাপতি। এবং এই পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটাও পরীক্ষায় আসতে পারে যে পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল। পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 খ্রিস্টাব্দে, 1665 খ্রিস্টাব্দের 11ই জুন। নেক্সট প্রশ্ন, অবিভক্ত ভারতে প্রথম পোস্টাল স্ট্যাম্প চালু হয়েছিল কত সালে? এখানে অপশন রয়েছে 1848 সালে, 1852 সালে, 1858 সালে, 1862 সালে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1852 সালে। অবিভক্ত ভারতে প্রথম পোস্টাল স্ট্যাম্প চালু হয়েছিল 1852 সালে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহীশূর ও কর্ণাটক জয় করেছিলেন? এখানে অপশান রয়েছে লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড হার্ডিঞ্জ, লর্ড কার্জন। আপনারা সবসময় চেষ্টা করবেন যে আমি উত্তরটা বলে দেওয়ার আগে আপনারা উত্তর করতে পারছেন নাকি। যদি আমি বলে দেওয়ার আগে আপনারা উত্তর করতে পারছেন তাহলে জেনে রাখবেন আপনাদের প্রিপারেশান কিন্তু খুব ভালোভাবে এগোচ্ছে। আর এখানে যতগুলো প্রশ্ন আলোচনা করা হয়েছে তার যদি 50%-এর উপর সঠিক উত্তর করতে পারেন তাহলে মোটামুটি আপনাদের প্রিপারেশন ঠিকঠাক এগোচ্ছে বলা যেতে পারে। আর যদি 75%-এর উপর অ্যান্সার সঠিক করতে পারেন তাহলে মোটামুটি আপনারা প্রিপেয়ার। কিন্তু যদি 50%-এর নিচে আপনাদের অ্যান্সার সঠিক হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটুকু ভাবতে হবে যে আপনাদের এখনও কিন্তু অনেক প্রিপারেশনের দরকার আছে, অনেক প্র্যাকটিসের দরকার আছে। তো এখানে প্রশ্নটা কী করা হয়েছিল যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহীশূর ও কর্ণাটক জয় করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি মহীশূর ও কর্ণাটক জয় করেছিলেন। নেক্সট প্রশ্ন, উলগুলান কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? এখানে অপশান এ ফরাজি, অপশান বি পাবনা, অপশান সি নায়েক, অপশান ডি মুন্ডা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উলগুলান মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় এসছে এই প্রশ্নটা। পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এখানে অপশান রয়েছে, অপশান এ গান্ধী ও আরউইন, অপশান বি গান্ধী ও নেহরু, অপশান সি গান্ধী ও আম্বেদকর, অপশান ডি নেহরু ও আম্বেদকর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি গান্ধী ও আম্বেদকর। গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এখান থেকে এইবার ইম্পর্টেন্ট হয় কি, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এটাও কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ডেটটা, সালটা। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932, অর্থাৎ 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, এতক্ষণ আমরা হিস্ট্রি নিয়ে আলোচনা করলাম, এবার একটু জিওগ্রাফি নিয়ে আলোচনা করা যাক। কারণ পরীক্ষায় শুধুমাত্র যে কোনো একটা সাবজেক্টের উপর আসবে না প্রশ্ন, জিওগ্রাফি থেকে আসতে পারে, হিস্ট্রি থেকে আসবে, জেনারেল সায়েন্স থেকে আসবে, জেনারেল নলেজ থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে, ইন্ডিয়ান পলিটি ইকোনমি থেকে আসবে, অ্যারিথমেটিক থেকে আসবে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে আসবে। সুতরাং সব কিছুরই কিন্তু নলেজ আমাদের রাখতে হবে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, আনন্দ শহরটি কোন রাজ্যে অবস্থিত? এখানে অপশান কী কী রয়েছে? অপশান এ হরিয়ানা, অপশান বি গুজরাট, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি কর্ণাটক। এর সঠিক উত্তর পেরেছেন আপনারা, চেষ্টা করুন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি গুজরাট। আনন্দ শহরটি গুজরাট রাজ্যে অবস্থিত এবং আনন্দ শহরটি বিখ্যাত কেন? দুগ্ধ উৎপাদনের জন্য। এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে আমুল। আমরা সবাই জানি
আমুল এই নামটা সবার জানা। এই আমুলের ফুল ফর্ম কী? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই আমুল দুধের সম্বন্ধে জানি, কিন্তু আমুলের ফুল ফর্ম অনেকেই জানেন না। তো সেটা বলে দিই, আমুলের ফুল ফর্ম হচ্ছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। এটা একটা দুধের কোঅপারেটিভ, আমুল, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। নেক্সট প্রশ্ন, শিলং কোন রাজ্যের রাজধানী? এখানে অপশান রয়েছে, অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি মণিপুর, অপশান সি মিজোরাম, অপশান ডি মেঘালয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মেঘালয়। শিলং মেঘালয় রাজ্যের রাজধানী। এখানে যতক্ষণ আরও 3টে রাজ্য সম্বন্ধে আমরা দেখছি অপশানে রয়েছে, সুতরাং প্রত্যেকটা রাজ্য সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তাহলে এখানে মিজোরামের রাজধানী কি? মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। মণিপুরের রাজধানী কি? মণিপুরের রাজধানী ইম্ফল। আর অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো রাজ্যের, আমি শুধুমাত্র এখানে নর্থ ইস্টের কয়েকটা রাজ্যের রাজধানীর কথা বললাম, তার মধ্যে আসামের গুয়াহাটি বা ত্রিপুরার আগরতলা বা সিকিমের গ্যাংটক এগুলোও হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে অল ওভার ইন্ডিয়ায় যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের ক্যাপিটাল বা রাজধানীর নাম কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আসতেই পারে পরীক্ষায় প্রশ্ন এখান থেকে। নেক্সট প্রশ্ন, ভীমতাল কোথায় অবস্থিত? সবার আগে জানতে হবে ভীমতালটা কী। ভীমতাল হচ্ছে একটি হ্রদ বা লেক। এই ভীমতাল লেক কোথায় অবস্থিত? এখানে অপশান এ সিমলা, অপশান বি মুসৌরি, অপশান সি নৈনিতাল, অপশান ডি দেরাদুন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি নৈনিতাল। ভীমতাল লেক অবস্থিত হচ্ছে নৈনিতালে। নৈনিতাল কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, অর্থাৎ উত্তরাখণ্ডে অবস্থিত এই ভীমতাল লেক। পরীক্ষায় এমনভাবে প্রশ্ন চলে আসতে পারে, সেটা হচ্ছে যে ভীমতাল লেক কোন রাজ্যে অবস্থিত? এখানে তো জায়গার নাম দেওয়া হয়েছে। এবার যদি এরকমভাবে আসতো যে ভীমতাল লেক কোন রাজ্যে অবস্থিত, তাহলে আপনি যদি শুধু প্র্যাকটিস করে যেতেন যে নৈনিতালে অবস্থিত, তাহলে কিন্তু তখন কিন্তু আপনি কনফিউজ হয়ে যেতেন যে কোন রাজ্য হতে পারে। সুতরাং কোন রাজ্য অবস্থিত সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ভীমতাল লেক উত্তরাখণ্ডে অবস্থিত এবং এই হ্রদটি সমুদ্রতল থেকে 1373 মিটার উচ্চতায় অবস্থিত। সমুদ্রতল থেকে 1373 মিটার উচ্চতায় অবস্থিত এই ভীমতাল লেক। দেখুন, একটা প্রশ্নের সঙ্গে কত রকমের ইনফরমেশন দেওয়া হচ্ছে। শুধুমাত্র যে একটা প্রশ্ন আলোচনা করা হচ্ছে না তা নয়, কিন্তু এর সঙ্গে আরও 3-4টে প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করে নিচ্ছি। বিয়াস কোন নদীর উপনদী? এখানে অপশান এ সিন্ধু, অপশান বি গঙ্গা, অপশান সি গোদাবরী, অপশান ডি তিস্তা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ সিন্ধু। বিয়াস সিন্ধু নদীর উপনদী। এখন সিন্ধু নদী সম্বন্ধে যদি জানতে হয়, তো সিন্ধু নদীর সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে। এটা কিন্তু পরীক্ষায় এসেছে বহুবার। সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে কৈলাসের নিকট তিব্বতের সিঙ্গি কাবাব নামক একটি ঝর্ণা থেকে। ঝর্ণাটার নাম মনে রাখতে হবে, সিঙ্গি কাবাব, এবং এটি কোথায় অবস্থিত? তিব্বতে, কৈলাসের নিকট তিব্বতে অবস্থিত। যদিও বেশ কিছু বইয়ে দেখবেন যে সিন্ধু নদীর উৎপত্তি মানস সরোবর থেকে, কিন্তু এটা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু ম্যাক্সিমাম বইয়ে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে তিব্বতে সিঙ্গি কাবাব নামক ঝর্ণা থেকে এই সিন্ধু নদীর উৎপত্তি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য? এখানে অপশান এ হাওড়া, অপশান বি পুরুলিয়া, অপশান সি দার্জিলিং, অপশান ডি বাঁকুড়া। খুব সহজ প্রশ্ন, আপনারা একটু ভাবলেই এর অ্যান্সার করতে পারবেন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি দার্জিলিং। বাগিচা কৃষি দার্জিলিং জেলার একটি বৈশিষ্ট্য, এবং বাগিচা কৃষির সবথেকে বড় উদাহরণ কি? চা চাষ। চা চাষ হচ্ছে বাগিচা কৃষির একটি সবথেকে বড় উদাহরণ। এখনও পর্যন্ত আপনারা যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। তো এখনই, যদি এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন। এছাড়া আপনারা আমাদের সঙ্গে যদি যুক্ত থাকতে চান তাহলে ফেসবুকে আপনারা স্কুল এডুকেশনাল পেজেও লাইক এবং ফলো করে রাখতে পারেন। নেক্সট প্রশ্ন, ক্লোরোফিল অণু গঠনের প্রয়োজনীয় ধাতু কোনটি? এখানে অপশান এ Mg, বি CO, সি Cu, ডি Zn।
এটা কিসের সংকেত? Mg হচ্ছে ম্যাগনেসিয়ামের সংকেত। CO কিসের সংকেত? কার্বন মনোক্সাইডের সংকেত। Cu অর্থাৎ কপার বা তামার সংকেত এবং Zn জিঙ্কের সংকেত। এখানে প্রশ্ন কি রয়েছে? ক্লোরোফিল অণু গঠনের প্রয়োজনীয় ধাতু কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, Mg বা ম্যাগনেসিয়াম। নেক্সট প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে নিম্নের কার দ্রাব্যতা হ্রাস পায়? এখানে অপশান কি রয়েছে? অপশান এ সাধারণ লবণ, অপশান বি কলিচুন, অপশান সি চিনি, অপশান ডি গ্লোবার সল্ট। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি কলিচুন। উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাব্যতা হ্রাস পায়। নেক্সট প্রশ্ন, ইউরিয়া স্টিবাসিন কোন রোগের ঔষধ রূপে ব্যবহৃত হয়? এখানে অপশান রয়েছে হুপিং কাশি, ক্যান্সার, ম্যালেরিয়া, কালাজ্বর। এর সঠিক উত্তর হচ্ছে কালাজ্বর। ইউরিয়া স্টিবাসিন কালাজ্বরের ওষুধ রূপে ব্যবহৃত হয়। এই প্রশ্নগুলো যত প্র্যাকটিস করবেন তত আপনাদের মাথায় ঢুকে যাবে এবং পরীক্ষার সময় আপনাদের ভাবতে হবে না, জাস্ট প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা উত্তর করে দিয়ে আসতে পারবেন। একটা প্রশ্নের উত্তর করার জন্য আপনার হাতে যদি 40 সেকেন্ড সময় থাকে, তো সেখানে আপনারা মাত্র 5 সেকেন্ডের মধ্যে এর উত্তর করে দিয়ে 35 সেকেন্ড সময় বাঁচাতে পারবেন। আর এর জন্যই কিন্তু প্রয়োজন মক টেস্ট। মক টেস্ট যত প্র্যাকটিস সেট আপনারা করবেন, যত মক টেস্ট দেবেন, তত আপনাদের এগুলো আরও সুন্দরভাবে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন, সেখানে টাইম বাঁচাতে পারবে না। কারণ আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, জেনারেল ইন্টেলিজেন্সে বা অ্যারিথমেটিকে আপনাদের কিন্তু টাইম লাগবে, একটা প্রশ্নের জন্য নির্ধারিত টাইমের থেকে বেশি সময় লাগবে। সুতরাং আপনাদের অন্যদিকে টাইম বাঁচিয়ে তবে কিন্তু ওই দিকে টাইম বাড়াতে হবে, তা নাহলে কিন্তু আপনারা পরীক্ষায় সব প্রশ্নের উত্তর করে আসতে পারবেন না। নেক্সট প্রশ্ন, কততম ক্রেনিয়াল নার্ভের নাম অডিটরি? এখানে অপশান কি রয়েছে? অপশান এ সপ্তম, অপশান বি অষ্টম, অপশান সি নবম, অপশান ডি দ্বাদশ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি অষ্টম। অষ্টম ক্রেনিয়াল নার্ভের নাম অডিটরি। নেক্সট প্রশ্ন, এবং এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতি বৃক্কে নেফ্রনের আনুমানিক সংখ্যা কত? এখানে অপশান রয়েছে 1 কোটি, 1 লাখ, 10 কোটি, 10 লাখ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 10 লাখ। প্রতি বৃক্কে নেফ্রনের আনুমানিক সংখ্যা 10 লাখ। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং একটা বড় চ্যাপ্টারকে কভার করে এটা। সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের সব থেকে বেশি উন্নতি হয়েছিল? এখানে অপশান কি রয়েছে? অপশান এ ধান, অপশান বি পাট, অপশান সি গম, অপশান ডি তৈল বীজ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি গম। সবুজ বিপ্লবের ফলে গমের সব থেকে বেশি উন্নতি হয়েছিল। এখান থেকে যে প্রশ্নগুলো আরও এর সঙ্গে আনুষাঙ্গিক যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আগে দেখে নেওয়া যাক। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথন। MS স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। এই সবুজ বিপ্লব কোন সময়কালে সংঘটিত হয়েছিল? এই সবুজ বিপ্লব সংঘটিত হয়েছিল 1965 থেকে 1968 সালের মধ্যে। এবং এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই সময় সবুজ বিপ্লবের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। এবং এখান থেকে আর একটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে এই সবুজ বিপ্লবের ফলে সবথেকে উপকৃত রাজ্য কোনগুলি? এই সবুজ বিপ্লবের ফলে সবথেকে উপকৃত রাজ্য হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ। এই 3টি রাজ্য সবুজ বিপ্লবের ফলে সবথেকে বেশি উপকৃত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কে লিখেছিলেন? এখানে অপশান এ BR আম্বেদকর, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে BR আম্বেদকরের নাম যেহেতু জড়িত আছে, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিচ্ছু চিন্তাভাবনা না করে BR আম্বেদকর উত্তর দিয়ে চলে আসবে, এবং সেটা যদি উত্তর দেয় সেক্ষেত্রে উত্তর সম্পূর্ণ রকমভাবে ভুল হবে। কারণ সংবিধানের প্রস্তাবনাটি লিখেছিলেন জওহরলাল নেহরু, অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর। BR আম্বেদকর নন। আম্বেদকর সংবিধানের ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন, এটা মাথায় রাখতে হবে। কিসের সভাপতি ছিলেন? ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন BR আম্বেদকর। এবং সংবিধান রচনার উদ্দেশ্যে যে গণপরিষদ গঠিত হয়েছিল, সেই গণপরিষদের
প্রথম সভাপতি কে ছিলেন, এটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু বি আর আম্বেদকর অ্যান্সার দিলে ভুল হবে, কারণ সব কিছুতেই সংবিধানের সঙ্গে যেখানেই নাম আসবে সেখানেই শুধুমাত্র বি আর আম্বেদকর আপনারা অ্যান্সার দিয়ে দেবেন, তাহলে কিন্তু হবে না। কারণ গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ, এবং পরে পার্মানেন্টলি রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের সভাপতি করা হয়েছিল। সুতরাং আম্বেদকর কে ছিলেন? আম্বেদকর ছিলেন সংবিধানের ড্রাফটিং কমিটির সভাপতি, বা আম্বেদকর ছিলেন সংবিধানের খসড়া কমিটির সভাপতি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, সরকার পরিবর্তনের সাথে সাথে কোথায় রাষ্ট্রকৃতক কর্মীদের পদচ্যুত হয়? এখানে অপশান রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, ভারত। এবার ভেবে দেখুন, ভারতে যদি সরকার পরিবর্তন হয়, রাষ্ট্রকৃতকদের কি পরিবর্তন হয়? যারা আইএএস, আইপিএস বা যারা ডব্লিউবিসিএস অফিসার রয়েছেন তাদের কি পদচ্যুতি হয়? হয় না। সুতরাং এখানে ভারত তো অ্যান্সার মোটেও হবে না। সুতরাং এই তিনটে দেশের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আমেরিকা। সরকার পরিবর্তনের সাথে সাথে আমেরিকায় রাষ্ট্রকৃতক কর্মীদের পদচ্যুতি হয়। নেক্সট প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনী অনুসারে সিকিম ভারতের 22তম রাজ্যে পরিণত হয়েছিল? এখানে অপশান এ 32তম, অপশান বি 34তম, অপশান সি 36তম, অপশান বি 42তম। এর সঠিক উত্তর হচ্ছে 36তম। সংবিধানের 36তম সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে পরিণত হয়, এবং সিকিম ছিল ভারতের 22তম অঙ্গরাজ্য। সব কটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, যে সিকিম ভারতের কততম অঙ্গরাজ্য হিসাবে গঠিত হয়েছিল? কততম? 22তম। কোন সংশোধনীর মাধ্যমে? সংবিধান সংশোধনীর মাধ্যমে, 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সুতরাং এখান থেকে বুঝতে পারছেন, শুধু সিকিম সম্বন্ধে আলোচনা করলে হবে না, আমাদের জেনে রাখলে হবে না, আমাদের উত্তরাখণ্ড সম্বন্ধে জেনে রাখতে হবে, আমাদের ঝাড়খণ্ড সম্বন্ধে জেনে রাখতে হবে, আমাদের ছত্তিশগড় সম্বন্ধে জেনে রাখতে হবে, যে নতুন নতুন রাজ্য গঠন হয়েছে এবং কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে, কত সালে হয়েছে এবং কততম রাজ্য হিসাবে সেগুলো অঙ্গরাজ্য হিসাবে স্থান পেয়েছে, সেগুলো আমাদের কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। নেক্সট, মুখ্য সচিব কার দ্বারা নিযুক্ত হয়? এখানে অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি রাজ্যপাল, অপশান ডি মুখ্যমন্ত্রী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি রাজ্যপাল। মুখ্য সচিব রাজ্যের দায়িত্বে থাকেন এবং মুখ্য সচিবকে নিযুক্ত করেন রাজ্যপাল। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, কমেন্টে জানান যে আরও ভিডিওগুলো কীভাবে বানালে আপনারা উপকৃত হতে পারবেন, কারণ আপনাদের জন্য ভিডিওগুলো বানানোর, আপনারা যেভাবে বানালে উপকৃত হবেন সেইভাবেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করা হবে। আর এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাইটে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এবং পরবর্তী মক টেস্টের জন্য অপেক্ষা করুন।